আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি। আমি মনে করছি এটা নিয়ে আলোচনা করা খুব জরুরি, যদিও কিছু কিছু সময় এই বিষয়টি নিয়ে আমি আরও আলোচনা করেছিলাম। তবে আজকের বিষয়টি হচ্ছে ইলিশ মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ, আমরা সবাই জানি। ইদানিং ইলিশ মাছ আসলে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, এটার বিভিন্ন কারণ রয়েছে। তো ইলিশ আমরা সবাই যদিও জানি, তারপর একটু বলে নিই। ইলিশ হচ্ছে সামুদ্রিক মাছ। এটি বঙ্গোপসাগরে পাওয়া যায়। যেহেতু বঙ্গোপসাগরে পাওয়া যায়, সেহেতু ভারত, বাংলাদেশ, মিয়ানমার সহ আশেপাশের সবকটি দেশ এই ইলিশ মাছগুলোকে ওনারা সংরক্ষণ করে বা ইলিশ মাছকে পছন্দ করে। তবে প্রশ্ন হচ্ছে যে আসলে বাংলাদেশের ইলিশ এত জনপ্রিয় কেন? এটা হচ্ছে বছরের এই সময়টা আসলে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। তো যখন নাকি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেন, যেহেতু পদ্মা নদী একটি খরস্রোতা নদী, এই খরস্রোতা নদীর স্রোতের বিপরীতে যখন নাকি ইলিশ মাছ তার ডিম ছাড়ে, তখন স্রোতে ভেসে যেতে যেতে এই ডিম সাগরে পৌঁছাতে পৌঁছাতে ডিমগুলো পরিপক্কভাবে মাছে রূপান্তরিত হয়, যার জন্য ইলিশ মাছ এই পদ্মা নদীতে ঢুকেন তার ডিম ছাড়ার জন্য। যাই হোক, যখন ইলিশ এই পদ্মা নদীতে আসে, লোনা পানির মাছ মিঠা পানিতে আসে, তখন এই মাছের স্বাদ এবং গন্ধ একটা মজাদার রূপ নেয়। এই জন্যে এই পদ্মার ইলিশ আমাদের বিশ্বের সবার কাছে এত জনপ্রিয়, এত সুস্বাদু এবং এত পছন্দের। এখন বিষয় হচ্ছে যে আমাদের দেশে তো আরও অন্যান্য মাছ পাওয়া যায়, দেশীয় মাছ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে কম দামের মাছ যদি আমি ধরি, পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছের চাষ বাংলাদেশে হয়, তাকে খাবার দিতে হয়, তার পিছনে অনেক ইনভেস্ট করতে হয়। তারপরও একটা পাঙ্গাস মাছের কেজি প্রতি 220 টাকা থেকে 200 টাকা কেজি প্রতি হয়ে থাকে। তবে এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে পাঙ্গাস মাছ চাষ করার ফলে এর পিছনে ইনভেস্ট করার পরেও এটা 200 থেকে 220 টাকা বেশি যায় না। তবে ইলিশ মাছের পিছনে কোনো ইনভেস্ট করতে হয় না, শুধুমাত্র জেলেদের কঠোর পরিশ্রম এবং জালের কিছু খরচ এটার মধ্যে ইনভলভ হয়। তারপরও ইলিশ মাছ এত দামি কেন? এখন প্রশ্ন হচ্ছে যে এই দামগুলো কে নির্ধারণ করছে? আসলে কি আমরা এটার মধ্যে কোনো সিন্ডিকেটের আভাস পাচ্ছি? তাহলে কি আমরা সিন্ডিকেট মুক্ত হতে পারবো না? এই দামগুলো আমাদের উপরে কে নির্ধারণ করে দিচ্ছে? তো এটার বিভিন্ন জনেরা বিভিন্ন রকমের কথা বলে থাকেন। কেউ বলেন যে এটা আমরা বিদেশে রপ্তানি করি বিধায় বাংলাদেশের এটার দাম প্রচুর বেশি। অনেকে বলে থাকে যে এটা খুব অল্প সময়ের জন্য আসে বিধায়। তো যদিও অল্প সময়ের জন্য আসে, তাতে কি? এটার মধ্যে তো আসলে কোনো নতুন করে ইনভেস্ট করার কিছু নাই। তাহলে এটা আমাদের বাংলাদেশের মানুষ এটা এত দামে খেতে হবে কেন? এখন আসি আমি বর্তমানে ইলিশের আন্তর্জাতিক সমালোচনা এবং আলোচনা নিয়ে, যেই বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে ইলিশ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। যে কথা আমি প্রথমে বলেছিলাম, ইলিশ এখন একটা ট্রেন্ডিংয়ে আছে। আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তন হওয়ার সাথে সাথে বিভিন্ন দেশের সাথে আমাদের কিছু তারতম্য আমরা খেয়াল করেছি। আন্তর্জাতিক মহলে বেশ কিছু দেশের সাথে আমাদের সুসম্পর্ক হয়েছে, আবার কিছু কিছু দেশের সাথে আমাদের একটু শীতলতা দেখা দিয়েছে। আসলে কিছু কিছু দেশের সাথে বললে ভুল হবে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের একটু শীতল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি এবং অনেকেই মনে করে। এটা খুবই একটি জরুরি বিষয়। এই প্রসঙ্গে আমি আরও আলাপ করার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন আশা করি। যে এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সরকারের কিছু বক্তব্য ভারতকে একটু আতঙ্কিত করেছিল বটে, এটার যথেষ্ট প্রয়োজন ছিল। কিন্তু পরবর্তীতে কিছু ব্যাপারে আমি না বলে পারছি না, সরি টু সে, সরকারের এক ধরনের বেহায়াপনা নগ্ন চোখে দেখতে পাচ্ছি। অন্তত এই ইলিশ প্রসঙ্গে এটা তো আমরা বলতেই পারি, যা ঘটেছে কিছু আলোচনা করার সুবিধার্থে আপনাদের সামনে আমাদের ভারতীয় এবং বাংলাদেশি মিডিয়ার কিছু সংগ্রহ থেকে আমি আপনাদের সামনে কিছু ফুটেজ দেখাতে চাই। প্রথমেই আমরা দেখলাম যে মৎস্য উপদেষ্টা জনাব ম্যাম ফরিদা, উনি আমাদের বললেন যে আমাদের
আভ্যন্তরীণ প্রয়োজন না মিটিয়ে ইলিশ রপ্তানি করা হবে না। এটা উনি জনগণের প্রশংসার দাবিদার। উনি জনগণের একটা বিশাল অংশ থেকে এই বিষয়টা, এই বক্তব্যের একটা প্রশংসা নিয়েছিলেন। আমাদের দেশে এই ইলিশটা পাওয়া যাচ্ছে, আমাদের দেশের মানুষ ইলিশটা খেতে পারছে না। আমাদের প্রয়োজন না মেটানো পর্যন্ত তো আসলে আমাদের রপ্তানি, এটা হয়তো কোনো দেশই করে না। প্রত্যেকটা দেশ তার নিজস্ব উৎপাদনের জিনিস বা নিজস্ব প্রয়োজনের জিনিস তার নিজস্ব দেশের প্রয়োজন না মিটিয়ে এটা রপ্তানি করে না। তাহলে আমরা কেন এই জিনিসটাকে রপ্তানি করতে যাব? তো এই বিষয়ে আমি প্রথমেই উপদেষ্টা মৎস্য উপদেষ্টা ফরিদা ম্যাডামের একটি বক্তব্য আমরা দেখে নিই। যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনো মাছটা যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনো কাগজে আছে, এটা এখনো যায়নি। আমরা তো প্রত্যেকবারই চেষ্টা করে মাছটা আনি দুর্গাপুজোর উপলক্ষে, সুতরাং 2450 মেট্রিক টন মাছ ওনারা আমাদেরকে দিলেন। গতকালকে পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রায় 45 থেকে 50 মেট্রিক টন মাছ আমরা নিয়ে আসি। এটা বিভিন্ন হোলসেল আর রিটেল বাজারে চলে গেছে। মাছের দাম হাই আছে কারণ বাংলাদেশে মাছের জোগান কম আছে। তো যে দুর্গাপূজার উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতকে 3000 টন ইলিশের জন্য অনুমতি দিয়েছে। তো এটার যে একটা প্রজ্ঞাপন আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে সরকার এটাকে প্রজ্ঞাপন আকারে জারি করেছে। পরিবেশ, বন ও জলবায়ুর পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সৈয়দা রেজওয়ানা হাসান উনি বললেন এই ফুটেজটা আমরা একটু যদি দেখে আসি, তারপর আমরা আমাদের বক্তব্য ফিরে আসবো। উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন। সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। যে এক মন্ত্রণালয়ের সাথে অন্য মন্ত্রণালয়ের আসলে সমন্বয়ের অভাব রয়েছে বলে আমরা মনে করি, অথবা এখানে উপদেষ্টাদের আনাড়িপনা রয়েছে। তবে এটা থাকতেই পারে যে যেহেতু ওনারা রাষ্ট্র পরিচালনার আগে কোনো দায়িত্ব অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই মন্ত্রণালয়ের সচিবরা ওনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন না? যেহেতু মৎস্য উপদেষ্টা এই কথাটা বললেন, তো ওনার সাথে আলাপ আলোচনা না করে তো এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো, তাহলে কি আসলে এটাকে আমরা যথেষ্ট বলতে পারি না যে মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের কোনো সমন্বয় এখানে নেই? তো এখানে আমাদের আসলে একটা বিশাল চিন্তার বিষয় রয়ে গেছে। যে উপদেষ্টা, বন মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি বলেছেন, ওনার দুইটা কথার প্রসঙ্গে আমি কথাগুলো বলতে চাই। যে উনি একটা কথা বলেছেন যে এটা উপহার হিসেবে পাঠাচ্ছি না, এটা উপহার না, এটা হচ্ছে গিয়ে যে ব্যবসায়ীদের বিশেষ একটি অনুরোধের কারণে তারা এই জিনিসটা রপ্তানিটাকে অব্যাহত করেছে বা 3000 টন দেওয়ার অনুমতি দিয়েছে। তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশের জনগণকে আপনারা কেন এই কারাই আপনাদেরকে রিকোয়েস্ট করেছে, কোন ব্যবসায়ীরা, ভারতীয় ব্যবসায়ীরা নাকি ভারতীয় কোনো মন্ত্রণালয় থেকে নাকি ভারতীয় সরকারের পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, এই বিষয়গুলোকে আমরা এখনও ক্লিয়ার হতে পারিনি। আপনাদেরকে এটা ক্লিয়ার করেননি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলেছেন যে ছোট ছোট কিছু কারণে যে আসলে মানে ওনাদের সাথে আমাদের সম্পর্কটাকে খারাপ করতে চাই না, এই টাইপের একটা কথা। আসলে আমরা ওনাদের সাথে খারাপ করতে যাব কেন? এটা আমাদের নিজস্ব প্রয়োজন, আমাদের প্রয়োজন না মিটে ওনাদেরকে আমরা দিতে পারবো না, এটা স্বাভাবিক বিষয়। এটাতে ওনারা ক্ষুব্ধ হলো না কি হলো না সেটার প্রসঙ্গে আসলে ওনাদের মানে চিন্তাশীল লোকেরাই চিন্তা করবে। তো এটা তো আসলে আওয়ামী লীগের গত যে স্বৈরাচারের যে সরকার ছিল, যে ভারতের যে পা চাটা
যে গোলাম ছিল যেই সরকার, সেই সরকারের পলিসির কথা আমরা এই সরকারের মুখে শুনতে পাচ্ছি। সেকেন্ড কথা হচ্ছে যে এখানে আরেকটা কথা উনি বললেন যে আমরা রপ্তানি করে ওই পাশের যে আমাদের যে এই আন্দোলনের সাথে ওই পারের বাঙালিরাও আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ততা হয়েছে। বিগত 15 বছর যেই দেশের সরকার আমাদেরকে এই সরকারের তাবেদার সরকার বানিয়ে আমাদেরকে শোষণ করেছেন, শোষণ করার ব্যবস্থা করে দিয়েছেন, এটা কি যথেষ্ট নয়? আর গত 15 দিন আমাদের সাথে সম্পৃক্ততা হয়েছেন, আমরা এটার জন্য সাধুবাদ জানাই ওদেরকে। এই জন্য ওনাদেরকে আমার ইলিশ পাঠিয়ে ওনাদেরকে শুভেচ্ছা জানাতে হবে। আমার প্রয়োজন না মিটিয়ে এটা যৌক্তিকতা? ঠিক আছে, মনে করলাম আমাদের টাকার প্রয়োজন আছে, আমাদের অর্থনৈতিক ধ্বংসের পথে আমাদের টাকার প্রয়োজন আছে, আমরা বিদেশে এটাকে রপ্তানি করে আরও বেশি বৈদেশিক আয় আমরা তৈরি করব। এই প্রসঙ্গে পিনাকিদার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যেখানে পিনাকিদা বলছেন যে আমি এই জিনিসটা জানতাম না যে আমাদের দেশের প্রবাসী ভাইরা এই ইলিশটাকে ওনারা আমদানি করতে চাচ্ছেন ওনাদের যার যার এলাকায়, ওনারা ইলিশ খাবেন বলে, আমাদের বাঙালি ভাইরা ইলিশ খাবেন বলে, কিন্তু তার অনুমোদন দেওয়া হচ্ছে না। কতটুকু হাস্যকর ব্যাপার, দুঃখজনক ব্যাপার। আপনারা কি জানেন যে আমরা প্রবাসীরা বাংলাদেশের ইলিশ খাইতে পাই না? জি জি, আমরা ইলিশ খাইতে পাই না, বাংলাদেশের ইলিশ। প্রবাসে ইলিশ রপ্তানির অনুমতি দেয় না। যে দেখেন এই সমস্ত দেশে যে সমস্ত বাংলাদেশি দোকান আছে না, তারা বছরের পর বছর আবেদন করে পায় না ইলিশ আমদানির অনুমতি। আমরা 2 কোটি প্রবাসী মানুষ না? আমাদের ইচ্ছা করেন না দেশের ইলিশ খাইতে, পদ্মার ইলিশ? আর এটা তো আমাদের দেশের স্বাদ রে ভাই। ওই একটা জিনিসই তো খাইতাম, রান্না করতাম, আর রাত্রিরে আকুল হইয়া কানতাম। আমরা 2 কোটি প্রবাসী, আমরা কি ইনকাম কম করি? কম তো করি না। হাড় ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠাই, ওটা দিয়ে আপনাদের ফুটানি হয়, আমাদের রিলিজ দেন না খাইতে। লজ্জা লাগে না আপনাদের? ভাত খান ভাতারের আর পীড়িত করেন ভাসুরের লগে। আন্দোলনে সমর্থন দিছিল, এটার নাকি বাণিজ্যিক মূল্য আছে। আমরা টাকা দিয়ে কিনতাম না? আমরা কি বিনা পয়সা নিতাম? তো আমাদের তো দিতেছেন না, বছরের পর বছর কেউ খায় না। তাহলে ইন্ডিয়া কেন পাঠাইতেছে? কারণ বিশেষ বিবেচনা, অন্য বিবেচনা আছে। ইন্ডিয়া প্রেম দেবে, ভালোবাসা দেবে তাদেরকে। আমাদের যেই বাঙালি ভাইরা রেমিটেন্স পাঠিয়ে রেমিটেন্স যুদ্ধ করে আমাদের দেশকে উন্নতর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ভাইদের মুখে ইলিশ মাছ তুলে দেওয়ার জন্য এটা আমাদের উপহার দেওয়া উচিত না? অথচ তারা এটাকে কিনতে, এটাকে বাংলাদেশ থেকে রপ্তানি করার যে একটা মানে ওনারা যে আমদানি করবেন এটার যে প্রসেসিংটা করছেন, এই পর্যন্ত এটাকে কোনো অনুমোদন দেওয়া হচ্ছে? বিগত সরকারের আমলে আমরা অনেক কথা স্পষ্টভাবে বলতে পারিনি, অনেক ভয় ভীতি নিয়ে আমাদের কথা বলতে হয়েছে। আমাদের এই সাংবাদিকদের উপর অনেক রাগ ক্ষোভ ছিল, তারা সব কথা মানে সঠিকভাবে বলতো না বা প্রচার করতে হয়তো পারতো না, কিন্তু সেটা জরুরি ছিল না। আমরা বুঝতে পারতাম যে উনি সব কথা সঠিকভাবে বলতো না, কিন্তু কিছু পা চাটা গোলামের মতন কিছু মিডিয়া ছিল যাদেরকে আমরা ঘৃণা করেছি, এবং তার জন্য মিডিয়ার উপরে বাংলাদেশের বিভিন্ন জনগণের একটি ঘৃণাভাব চলে এসেছে। তো এই সরকার আসার সাথে সাথে আমরা মনে করেছিলাম যে মিডিয়ারা হয়তো এখন নতুনভাবে আসবে আমাদের কাছে। এখনও আমরা আসলে মিডিয়ার কাছ থেকে ওরকমভাবে পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে সব ক্ষেত্রে পাচ্ছি না, কিছু কিছু পাচ্ছি না যে তা না। আমার মনে হয় মিডিয়াকে এখনও চাপ সৃষ্টি করে রাখা হচ্ছে। এটা আসলে মনে না করার কোনো কারণ নাই, কেননা যে এখনও মিডিয়া সঠিকভাবে আপনাদেরকে প্রশ্ন করছে না। আমরা যে এই প্রশ্নগুলো ইউটিউবে করছি, এই প্রশ্নগুলো আমরা চাচ্ছিলাম যে মিডিয়ার আপনাদের কাছে প্রশ্ন করুন, এবং আপনারা এই জবাব দিতে বাধ্য। এটার জবাব আপনাদের জনগণের সামনে দিতে বাধ্য। তো মিডিয়ার মাধ্যমেই আমি কিছু ফুটেজ বাংলাদেশের মানুষ আপনাদেরকে কীভাবে চিন্তা করছে, এই বিষয়টাকে নিয়ে কীভাবে চিন্তা করছে, এই জিনিসগুলো আপনার একটু যে কয়েকটা মিডিয়া থেকে আমরা ফুটেজ নিয়ে দেখব যে বাংলাদেশের জনগণ আসলে আপনাদের কি এই বিষয়ে কী ভাবছে। আপনার দেশের চাহিদা মেটানোর পরে তারপর আপনি যেই দেশে মন চায় সেই দেশে আপনি দেন, তাতে আমাদের কোনো কথা থাকেও না বা আমাদের কোনো মন্তব্যও থাকে না। আপনার দেশের মানুষের চাহিদা আগে মিটান, এটা আপনার নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে। ইন্ডিয়ার সাথে পীড়িত বাদ দেন, বহুত পীড়িত হয়েছে, আর পীড়িত করেন না, এলা দেশের দিকে তাকান। মানে কদু মানে লাও। স্বাধীনতা বলতে কিচ্ছু নেই, স্বাধীনতা বলতে কিচ্ছু নেই। আমি আপনাকে একটা ভাষায় বললাম, আগে আওয়ামী লীগ বলতো, যদি আমি আওয়ামী লীগের নামে সমালোচনা করতাম বা কোনো কিছু ভুল টুল দেখলে
আমাকে যেরকম ভয়ে থাকতে হতো সেম তার 3 ডাবল ভয়ে থাকতে হয় এখন যে আওয়ামী লীগের পক্ষ বা তাদের কোনো সমালোচনা করি। আওয়ামী লীগের বাহিরে যারা এখন উপদেষ্টা পর্যায়ে বা কোনো রাজনৈতিক পর্যায়ে বা দেশের কোনো একটা নীতি নির্ধারকের পর্যায়ে আছে তাদের সম্বন্ধে যদি আমি কোনো কিছু বলতে চাই, উপদেষ্টা বলেছিল আসলে যে বাংলাদেশের মানুষকে আগে ইলিশ খাওয়াবে, তারপর ইন্ডিয়াতে দিবে। এখন কিন্তু আমি যেটা বলবো এটা কি সত্যি প্রচার করবেন, আমি এটা জানতে চাচ্ছি। তাহলে আমি বলি ওটা জাস্ট একটা রিউমার, জনসাধারণকে জাস্ট টুপি পরানো হয়েছে। তারা একটা ভারত বিদ্বেষী এরকম কোনো প্রচার করছে যে মানুষে আমাদের সিম্পিতিটা নিচ্ছে। যখন আমাদের পক্ষ হয়ে তারা এই কথাগুলো বলছে সেই জন্য আমরা অনেক খুশি এবং উপদেষ্টা বলছি এই বুঝে আমাদের দেশের একটা মুড় ঘুরবে এই আশায়। কিন্তু দেখি যে ওই যে আমাদের প্রভাব কথা আছে রসুনের সব এক। আচ্ছা, এখন দেখবো আমরা ভারতীয় একজন ইউটিউবার আরামবাগ নামে টিভি নামক একটি ইউটিউব চ্যানেল উনি সবসময় চালান। আমি ওনার ইউটিউবের চ্যানেলটা সবসময় দেখে আসছি। যদিও উনি ওনার সম্বন্ধে আমি বলি যে উনি যথেষ্ট স্বচ্ছভাবে কিছু নিউজ করার চেষ্টা করেন, যা হয়তো অনেক ক্ষেত্রে আমাদের ভালো না লাগার কারণ হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ওনার তরফ থেকে আমি ওনাকে সাধুবাদ জানাই, উনি যথেষ্ট সুন্দর ভিডিও করেন। এখানে আমি ওনার একটা পর্বে দেখেছি, উনি যদিও আমার কিছু মতবিরোধ রয়েছে ওটা ভিন্ন কথা, আমি চেষ্টা করব ওনার সাথে আমি একটি ভিডিও করার জন্য। আমি ওনার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি, হয়তো হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমি যোগাযোগ স্থাপন করব এবং ওনাকে নিয়ে আমি পরবর্তীতে নেক্সট ভিডিওটা ওনাকে নিয়ে আমি করবো ইনশাআল্লাহ। ছোট্ট করে একটি ভিডিও ওনার দেখবো যে এই ইলিশ প্রসঙ্গে উনি একটা ভিডিও করেছেন সম্প্রতি। এই ভিডিওটা নিয়ে আমি একটু ছোট্ট করে কথা বলে আমি ভিডিওটি শেষ করছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো না হলে পেট চলবেই না, সেগুলো তো ভারত থেকে যায়। ওই ভারতের লোকেরা তো বলেন না এইসব কথা। উনি ওনার ভিডিওতে দেখানোর চেষ্টা করেছেন, উনি বোঝানোর চেষ্টা করেছেন যে উনি বাজারে গিয়ে দেখেছেন যে ইলিশ আসলে মানুষ কিনছে না। ভারতের ব্যবসায়ীরা ইলিশ নিয়ে বসে আছে, মানুষ কিনছে না, এটাকে বয়কট করেছে। কেন বয়কট করেছে? মানুষ অনেক তিক্তভাবে, বাংলাদেশের মানুষ অনেক তিক্তভাবে কথা বলেছে, যার কারণে তারা ইলিশ খাবে না বলে চিন্তা করেছে। খুব ভালো কথা। তো ওনারা বললো যে আমরা যেখানে পেঁয়াজ দিচ্ছি, ডিম দিচ্ছি, সেখানে ওনারা ইলিশ দিবে, এত বড় বড় গরম গরম কথা কিছু নাই আমাদের, তারপরও তলানিতে সব ফুরিয়ে গেছে, তারপর আমাদের গরম কথা। জি ভাই, আপনাকে একটু শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের গরম থাকাটা স্বাভাবিক। তো আপনি আপনার কথার মধ্যে আমাদের উত্তরটা দিয়ে দিয়েছেন। প্রথমে আমার দেশের মানুষ, তারপরে বহির্বিশ্বের দেশ। আপনার কাছে যেমন আপনার দেশ প্রথম, আমার কাছে আমার দেশ প্রথম, আমার কাছে আমার দেশের মানুষ প্রথম। আগে আমার দেশের উৎপাদনের জিনিস আমার দেশের মানুষ খাবে, তারপর আপনার অন্য দেশের সাথে আমি বন্ধুত্ব করবো, এটা নিয়ে মেহমানদারি করব, সেটা অন্য বিষয়। ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস আপনাকে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপনারা যেইভাবে জিনিসটাকে প্রচার করার চেষ্টা করছেন যে আমরা আপনাদের পেঁয়াজ না আসলে আমরা একেবারে না খেয়ে থাকবো, এটাও আসলে খুব প্রয়োজনীয় জিনিস না। পেঁয়াজ না খেয়ে মানুষ মারা যায় না, ঠিক আছে? বরঞ্চ আপনাদের পেঁয়াজ আপনাদের উৎপাদনের অনেক বেশি হয়, আপনাদের প্রয়োজন মেটানোর পরেই সেটা আপনারা রপ্তানি করে থাকেন। সেই পেঁয়াজটা পচনশীল, সেটা যদি আপনারা রপ্তানি করে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষতির কারণ হবে, অর্থনৈতিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা না খেলে আমরা মারা যাবো, সেটা আরেক বিষয়, সেটা নিয়ে আরেকদিন হয়তো আপনার সাথে ডিবেট করা যাবে প্রয়োজন হলে। তো আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি যে আসলে ভারতের কাছে এই মেসেজটা পাঠাতে চাচ্ছি। ইলিশ প্রসঙ্গে আমরা যে দ্বিমত পোষণ করেছি, ভারত মিডিয়াগুলো আমাদের আগে থেকেই যে আমাদের দেশের অপপ্রচার করছিল, তাদের মিডিয়াতে আমাদের এমনভাবে প্রচার করছিল বাংলাদেশ চীনের সাথে ঋণ নিয়ে তলানিতে ডুবে যাবে, বাংলাদেশ আমেরিকার সাথে সম্পর্ক করে তারা দেশকে বিক্রি করে দেবে, বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক করে তারা দেশের ভবিষ্যৎ নষ্ট করে দেবে, আবার দেশকে পিছনে ফিরিয়ে নিয়ে যাবে। এই ধরনের নানা প্রপাগান্ডা ওরা চালিয়ে যাচ্ছে। তো সেই সুবাদে আমি বলতে চাই যে ভারত কি শুধু, আপনাদের কাছে প্রশ্ন, যে বাংলাদেশ কি শুধু ভারতের সাথে থাকলে, ভারতের দাসত্বের মধ্যে থাকলে বাংলাদেশ উন্নত হবে, আর দুনিয়ার সবার সাথে যার সাথেই সম্পর্ক হবো তার সাথেই বাংলাদেশের খারাপ পরিস্থিতি হবে? এটাই কি আপনাদের ধারণা? এটাই কি আপনাদের চিন্তা ভাবনা? তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখুন
আপনাদের মানসিক কতটা বিকৃত হয়ে গেছে। এই মানসিকতার সাথে আমাদের ডিবেট, এই মানসিকতার সাথে আমাদের দ্বন্দ্ব, আমাদের ভারতীয় কোনো ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আপনাদের মোদি মিডিয়া এবং আপনাদের মোদির কট্টর যে হিন্দুপন্থী মোদি সরকারের বিপক্ষে আমরা আমাদের জনগণ। ভারত বিদ্বেষের চেয়েও তারা মোদি বিদ্বেষী, নরেন্দ্র মোদী সরকারের তারা বিদ্বেষী। আমি খুব এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং তুমি একটা জিনিস আমার বলো, গত কয়েক বছরে বিশেষ করে মোদি আসার পর থেকে সীমান্তে যেভাবে হত্যা হয়েছে, যে ভঙ্গিতে গরুচোর সন্দেহে অমুক সন্দেহে মেরে ফেলা হয়েছে, সেইটা তো তাদের কষ্ট দিয়েছে, সেটা তারা কষ্ট দেয়নি। তুমি এটা ভারত বিদ্বেষী কথা বলছো। ভারতের দায়িত্বশীল নেতারা যখন ঘুষপেটিয়া বলছেন, কই তো ভারতের মিডিয়া তো প্রোটেস্ট করছে না। সুতরাং সেখানেও তাদের দুঃখ। শোনো, অনেক জিনিস আছে, যে স্লোগানটাও বেরোয় অনেক সময় নিশ্চয়ই থাকতে পারে, কিছু ষড়যন্ত্র থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, কিন্তু যে অভিমানটা থাকে সেই অভিমানটাই ভারত করেনি, ভারতের এই সরকার বুঝতে চাইবে না। এরা বাংলাদেশটাকে সত্যি চেনেও না, চিনতে চায় না, সাধারণ মানুষকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না। তা তুমি যদি আমাকে শ্রদ্ধা না করো, আমি কি তোমার বয়সে যাই ছোট হোক, আমি কি তোমাকে অশ্রদ্ধা করেই যাই, তুমি কি আমাকে বয়সে বড় বলে শ্রদ্ধা করবে না। তেমনি ভারতেরও অনেক আচরণ আছে, যে আচরণটা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করেছে। তুমি বাংলাদেশ কেন, আমি তোমায় বলছি, তুমি নেপালের খোঁজ করো, আজকে তুমি ভুটানে যাও, তুমি মালদ্বীপে যাও, দেখবে আজকাল ভারতের যে পাল্টে যাওয়া পররাষ্ট্র নীতি, যেটা জোট নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ থেকে শিফট করে গেছে, সেই জায়গায় কিন্তু সমস্যা বা জটিলতাটা বেশি করে সৃষ্টি হচ্ছে। সো আপনারা যদি আমাদেরকে ভাই ভাবতে পারেন, বন্ধু ভাবতে পারেন, আমরা আপনাদেরকে বন্ধু ভাবতে, ভাই ভাবতে এক বিন্দু দ্বিধা করব, কিন্তু আপনারা আমাদেরকে সেই জায়গায় নাই। আপনাদের চিন্তা ভাবনা এমন হয়ে গেছে যে আপনারা প্রভু, আমরা আপনাদের দাস। এই চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সাথে আমাদের এই বৈষম্য, আমাদের এই দ্বিমত। যাই হোক, এটা এই প্রসঙ্গের শেষে আমি ইলিশ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের কাছে আমি আরেকটি বিষয় বলতে চাই, যে আসলে ইলিশ প্রসঙ্গ নিয়ে আমি যেই কথাগুলো বলতে চাচ্ছিলাম, সেটা শুধু ইলিশ প্রসঙ্গ নয়। আমি যে প্রসঙ্গগুলো বলতে চাচ্ছিলাম, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কিছু সামান্য দিনের জন্য এসেছেন, আপনারা এই দেশের মানে কনস্ট্রাকশন করার জন্য, আমাদের যে প্রশাসনিক লেভেলে যে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল, যেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, সেটার চিকিৎসা করার জন্য আপনাদের যতদিন প্রয়োজন, সেই দিনগুলোতে আপনি থেকে আপনার এটাকে সংস্কার করে আমাদের জন্য একটি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে, নির্বাচনে একটা পরিবেশ সৃষ্টি করে আপনারা যাবেন, তার জন্য আপনি এসেছেন। আপনারা এসেই যদি রাজনীতিবিদ হয়ে যান, তাহলে আমাদের জন্য দুঃখজনক। আর আপনাদের উপরে আমার যথেষ্ট দৃষ্টি রয়েছে আপনাদের উপরে। আপনারা ভাববেন না যে আপনারা এই সরকার নিয়ে, ডক্টর ইউনূস উনি ইতিমধ্যে জাতিসংঘে যে ধরনের সম্মান বাংলাদেশের জন্য বয়ে এনেছেন, তা প্রশংসাযোগ্য। এবং 4 দিনে 40টা উনি বড় বড় প্রতিষ্ঠান এবং ব্যক্তিত্বের সাথে উনি দেখা করেছেন, মিটিং করেছেন। এটা ইতিহাসে বিরল। এটার জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু তাই বলে আমরা বাংলাদেশকে নিয়ে ভারতের সাথে যে ওই পিছনে যে রাজনীতি, এই রাজনীতিটা যখন আপনারা আবার নতুন করে শুরু করবেন, আপনাদেরকে সেইভাবে আমরা অপছন্দ করতে শুরু করব, যেইভাবে আমরা শেখ হাসিনাকে অপছন্দ করেছিলাম। ভারতের এই দাদাগিরি যদি আপনারা মেনে নেন আপনাদের কাছ থেকে, সেইভাবে ধিক্কার থাকবে আপনাদের। এই বলে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।